দুবাইয়ে ভারত পাকিস্তানের ম্যাচটা ছিল সেমিফাইনাল মেলানোর সমীকরণ। ভারতের জন্য এই ম্যাচটা জিতলেই তারা সেমিফাইনালে উঠে যাবে, আর পাকিস্তান এই ম্যাচ হারলেই তারা সেমিফাইনালের রেস থেকে কার্যত ছিটকে যাবে। তো ভারত মানে স্বভাব মতোই এই ম্যাচটা জিতে নিজেরা যেমন সেমিফাইনালে কোয়ালিফাই করলো, অপর থেকে পাকিস্তানকেও কার্যত সেমিফাইনালের রেস থেকে এক প্রকার ছিটকেই দিল বলাই বাহুল্য। তো এই ম্যাচে আর কি টস জিতেছিলেন পাকিস্তানের ক্যাপ্টেন রিজওয়ান, জিতে তিনি ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো পাকিস্তানের দুই ওপেনার ওই ইমামুল হক আর বাবর আজম শুরুটা কিন্তু বেশ ভালোই করেছিল। বাবর আজম আগের ম্যাচের মতোই এদিনও শুরুর থেকে বেশ কিছু ডট বল খেললো, তিনি কিন্তু অপর দিক থেকে বেশ মানে চমৎকার কিছু বাউন্ডারি মেরে ওই ডট বল খেলার ওই মানে হিসাবগুলো বেশ পুষিয়ে দিয়েছিলেন। অপরদিকে ইমামুল হক তিনি একটু মানে স্লো স্টার্টই করেছিলেন বলা চলে। তো ওই জায়গায় 8 ওভারের মধ্যে পাকিস্তানের স্কোরটা 40 মানে অবধি পৌঁছাও গেছিলো। এরপর হার্দিক পান্ডিয়া এসে মানে ওই ওভারে একটা আর কি তাকে হাফ ভলিতে মানে খুব সুন্দর একটা কভার ড্রাইভ করেছিলেন বাবর আজম, কিন্তু তার ঠিক এক বল পরেই ওই মানে বাবর আজমকে জাস্ট একটু আর কি লেংথটা পিছিয়ে দিলেন। ওই আউটসাইডে হয়ে তিনি উইকেট কিপার KL রাহুলের হাতে ক্যাচ দিয়ে 23টা রান করে আউট হয়ে যান। পাকিস্তানের ওই জায়গায় প্রথম উইকেট চলে যায়। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই মানে কি বলবো, একটা পুরো ব্রেন ফেডেড একটা বলতে গেলে মানে ডিসিশন নিয়েছেন ওই জায়গায় আর কি ইমামুল হক। নিজের পায়ে নিজে কুরুলটা মারলেন, মিড অনের ফিল্ডারের হাতে ডাইরেক্ট বল দিয়ে তিনি ওই জায়গায় মানে সিঙ্গেলস নেওয়ার জন্য দৌড়লেন। ফলে আকসার প্যাটেল ওই জায়গা থেকে ডাইরেক্ট থ্রোতে তার উইকেটটা ভেঙে দেন। ফলে ওই জায়গায় মানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ইমাম মাত্র 10 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত যান। এরপর থার্ড উইকেটে পাকিস্তানের ক্যাপ্টেন রিজওয়ান আর ওই যে তখন ক্রিজে নতুন আসা সাওয়াত সাকিলের মধ্যে একটা 104 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটার উপর ভর করেই মূলত পাকিস্তান এই ম্যাচে আবার কামব্যাক করে প্রবলভাবে। তারা শুরুটা ওই জায়গায় মানে বেশ ভালোভাবে করলেও কিন্তু মাঝপথে ওই ভারতীয় স্পিনারদের দাপটে ওই স্পিন ট্রায় কুলদীপ আকসার আর জাডেজা এই তিনজনের দাপটে তারা রান তুলছিল ঠিকই, কিন্তু রানের গতিটা সেইভাবে আর কি সচল রাখতে পারছিল না। আর দুবাইয়ের এই কন্ডিশনে স্পিন মানে যথেষ্ট যে কার্যকরী হয়ে উঠছে সেটা এই ভারতের স্পিন ট্রায়ও আরেকবার বুঝিয়ে দিল। তারা মিড ওভার্সে সেইভাবে মানে 33টা ওভার পর্যন্ত কোনো উইকেট তুলতে পারেনি ঠিকই। ওই পাকিস্তানের মিড মানে ওই মানে রিজওয়ান আর সাওয়াত সাকিল মাঝে 24টা ওভার ব্যাটিং করেছে, কিন্তু তুলেছে মাত্র 104 রান। তো এই জায়গায় একটা সেঞ্চুরি পার্টনারশিপ হলেও তারা সেভাবে ভারতীয় বোলারদের উপর থ্রেট জেনারেট করতে পারেনি। তো এরপর ওই হার্দিক পান্ডিয়ার একটা ডেলিভারিতে ওই জায়গায় মোহাম্মদ রিজওয়ান ডাউন দ্য ট্র্যাকে এসে বড় শট খেলতে গিয়ে তিনি প্রায় আর কি ক্যাচ দিয়েই ফেলেছিলেন, কিন্তু হার্ষিত রানা খুব ডিফিকাল্ট একটা চান্স ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি গ্র্যাব করতে পারেননি। কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ওভারই আকসার প্যাটেল এসে তুলে নেন ওই পাকিস্তানের ক্যাপ্টেন রিজওয়ানের উইকেটটা। রিজওয়ান তাকে ডাউন দ্য ট্র্যাকে এসে একটা ইনসাইড আউট শট খেলতে গেছিলেন, কিন্তু বলের লাইন মিস করে তিনি ওই জায়গায় বোল্ড হয়ে যান। 46 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরেন আর পাকিস্তান ওই জায়গায় থার্ড উইকেট হারায়। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই হার্দিক পান্ডিয়া অ্যাটাকে এসে তিনি তুলে নেন ওই মানে ডেঞ্জারাস সাওয়াত সাকিলের উইকেটটা। সাওয়াত সাকিল তার আগে নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করেছিলেন। যে সাওয়াত সাকিল বেশ কয়েকটা ম্যাচ ধরে ফর্মেই ছিলেন না, তো তিনি এই ম্যাচটাকেই বেছে নিয়েছিলেন তার ফর্মে ফেরার জন্য। তিনি ওই মিড উইকেট দিয়ে একটা বড় শট খেলতে গেছিলেন পান্ডিয়াকে, কিন্তু ওই মিস হিট হয় ওই জায়গায় ক্যাচ আউট হয়, তিনি আউট হয়ে যান। 62টা রান তিনি করে গেছেন তার আগে। আর এর ঠিক 1 ওভার পরেই রবীন্দ্র জাডেজা তুলে নেন ওই ডেঞ্জারাস তাইয়ুব তাহিরের উইকেটটা। ওই জায়গায় জাডেজার একটা চমৎকার ডেলিভারিতে তাইয়ুব তাহির বলের লাইন লেংথ দুটোই মিস করে বোল্ড হয়ে যান। ফলে ওই জায়গায় পাকিস্তান পঞ্চম উইকেট হারায়। কিন্তু এরপর ষষ্ঠ উইকেটে সালমান আলী আগা আর খুসদিল শাহর মধ্যে একটা 35 রানের জুটি গড়ে ওঠে। এই জুটিটা মূলত পাকিস্তানকে ম্যাচে বেশ কিছুটা কামব্যাক করেছিল ঠিকই, কিন্তু ওই জায়গায় 43 নম্বর ওভারে কুলদীপ যাদব এসে তুলে নেন পরপর 2 বলে 2 উইকেট। প্রথমে সালমান আলী আহাকে ফেরান আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস শাহিন শাহ আফ্রিদির উইকেটটা। তিনি ক্রিজে থাকলে কিন্তু বেশ আর কি চালিয়ে বড় শট খেলে রান দ্রুত বের করতে পারেন, এটা আমরা সবাই জানি। তো ওই জায়গায় পরপর 2 উইকেট হারিয়ে পাকিস্তান আবারও বেশ কিছুটা বেকায়দায় পড়ে যায়। 200 রানের মধ্যে তাদের 7-7টা উইকেট চলে যায়। আবার এরপর অষ্টম উইকেটে ওই নাসিম শাহ খুসদিল শাহর মধ্যে একটা আবার 22 রানের জুটি গড়ে ওঠে। নাসিম শাহ তার দিক থেকে তিনি মূলত চেষ্টা করেছিলেন, 14টা রান তিনি করেও গেছেন আউট হওয়ার আগে। তো এরপর ওই 222 রানে পাকিস্তানের 8টা উইকেটও চলে যায় ওই জায়গায়। তো এরপর নবম উইকেটে হারিস রফ আর খুসদিল শাহর মধ্যে আবার একটা 19 রানের জুটি গড়ে ওঠে। খুসদিল শাহ মানে তিনি চেষ্টা করছিলেন তার মতো করে কিছুটা, কিন্তু সেই রকমভাবেও খুব মানে বিস্ফোরক যে ব্যাটিং করেছেন সেরকম বলা যাবে না। তিনি ওই জায়গায় 38টা রান করেছেন শেষ পর্যন্ত। আর ওই জায়গায় মানে তারপর ওই মানে 241-এ যখন পাকিস্তান পৌঁছে গেছিলো তখন তাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝিতে হারিস রফ ওই জায়গায় রান আউট হয়ে যান। আর এরপর লাস্টে মানে পাকিস্তানের ইনিংস যখন শেষ হতে আর 2 বল বাকি, তখন ওই খুসদিল শাহ ওই জায়গায় একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা থ্রো করে দিয়ে আসেন। ফলে ওই 241 রানেই পাকিস্তানের ইনিংসটা সমাপ্তি ঘটে। তো এরপর এই 242-এর টার্গেট চেস করতে নেমে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা শুভমান গিল যেমন তারা আর কি বিস্ফোরক শুরু করে সেরকমই করেছিল। পার্টিকুলারলি রোহিত শর্মা তিনি তো আর এই জায়গায় আর কি এক্সট্রা কাভার দিয়ে 4 মারলেন, তারপর ওই জায়গায় কাভার অঞ্চল দিয়ে খুব সুন্দর একটা বাউন্ডারি মারলেন, সবই লফটেড শট খেলছিলেন। তারপর ফাইন লেগ ক্লিয়ার করে একটা ব্রিলিয়ান্ট ছক্কা মারলেন ওই নাসিম শাহকে। এরপর ওই শাহিন শাহ আফ্রিদি রোহিত শর্মা যেটা উইক জোন ওই ইনকামিং ডেলিভারি একদম ইয়র্কার লেংথে, মানে ঠিক যেভাবে তিনি ওই 2021 টি20 বিশ্বকাপে রোহিত শর্মার উইকেটটা তুলেছিলেন বলতে হবে প্রায় অলমোস্ট সিমিলার ফ্যাশনে রোহিত শর্মার উইকেটটা এদিন তুলে নেন। তবে এদিন তিনি বোল্ড হয়ে গেলেন।
যাই হোক তিনি ওই জায়গায় একটা পজিটিভ টোন তো সেট করে দিয়ে গেছিলেন, 15 বলে 20টা রান করেছেন, রান সংখ্যা নিরিখে হয়তো সেটা খুব বেশি না হলেও ওই মানে অ্যাটাকিং চার্জ বা অ্যাটাকিং মাইন্ডসেটটা তিনি দলের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেলেন। তো যাই হোক এরপর বিরাট কোহলি ক্রিজে এলেন। তো বিরাট কোহলি আর শুভমান গিলের মধ্যে এরপর ওই সেকেন্ড উইকেটে 69 রানের একটা জুটি গড়ে ওঠে। তো শুভমান গিল এরপর বলতে গেলে ওই রান তোলার কাজটা মূলত তিনিই করছিলেন, আর বিরাট কোহলি অপর পাশ থেকে অ্যাঙ্করিং রোল প্লে করছিলেন। তো শুভমান গিল তার ওই পজিটিভ ফর্মটা, তার ওই মানে গুড ফর্মটা তিনি এদিনও ক্যারি করলেন। খুব ভালো ভালো তিনি কিছু শট নেগোশিয়েট করলেন, কাভার দিয়ে বাউন্ডারি মেরেছেন, মিড অন মিড অফ, মানে উইকেটের চারপাশে তিনি শট নেগোশিয়েট করে থাকেন অ্যাজ এলিগেন্স। অপরদিকে বিরাট কোহলিও মানে তিনিও আর কি আস্তে আস্তে নিজের খোলসটা থেকে বেরোতে থাকছিলেন। তো এরপর 100 রানে যখন ভারত পৌঁছে যায় তখন ওই আবরার আহমেদের একটা চমৎকার লেগ ব্রেক ডেলিভারিতে মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই শুভমান গিল ওই জায়গায় বোল্ড হয়ে গেলেন। যাই হোক তিনি 4 রানের জন্য নিজের হাফ সেঞ্চুরিটা মিস করে এসেছেন, 46টা রান তিনি করে গেছেন তার আগে। এরপর থার্ড উইকেটে শ্রেয়াস আইয়ার আর বিরাট কোহলির মধ্যে একটা 114 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটাই মূলত ভারতকে ওই জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে এক প্রকার বলাই চলে। আর এর মাঝে আর ওই শ্রেয়াস আইয়ার যখন ব্যাটিং করছিলেন তখন ভারতের ওই সম্ভবত 156 মতো রান ছিল, তখন ওই জায়গায় তিনি মিড উইকেটে একটা ক্যাচ দিয়ে দিয়েছিলেন, যদিও একটু ডিফিকাল্ট চান্স ছিল। তো ওই জায়গায় আর কি তার ক্যাচটা ঠিকমতো গ্র্যাব করতে পারেনি পাকিস্তানের ফিল্ডাররা, যদিও আমার মনে হয় ওই ক্যাচটা ধরলেও সেভাবে খুব একটা লাভ হতো না। তো ওই একইভাবে শুভমান গিলও তিনি যখন ওই 35 রানে ব্যাটিং করছিলেন তিনিও একটা ওই স্লাইড আউটসাইড চান্স দিয়ে দিয়েছিলেন পাকিস্তানের ওই মিড উইকেটে থাকা একটা ফিল্ডারকে, তিনিও আর কি এরপরে আর মাত্র 11টা রানই যোগ করে গেছেন। তো আমার মনে হয় এই দুটো ক্যাচ যদি পাকিস্তান ধরতেও পারতো ওই জায়গায় সেভাবে আলটিমেটলি খুব একটা লাভ হতো না, কারণ বিরাট কোহলি মানে ওই আর কি মানে ভরসাটা একবারে শেষ পর্যন্ত ক্রিজে থেকে দিয়েছেন। আর এরপর শ্রেয়াস আয়ার তিনিও আর কি হাফ সেঞ্চুরিতে পৌঁছে গেছিলেন, বিরাট কোহলিও তার আগেই নিজের 50টা তুলে নিয়েছিলেন। তো এরপর শ্রেয়াস আয়ার তার হাফ সেঞ্চুরি পরপরই খুশদিল শাহকে একটা ওই চমৎকার ইনসাইড আউট শটে বাউন্ডারি নেগোশিয়েট করতে গেছিলেন, মানে আমরা ভেবেছিলাম বোধহয় শটটা হয়েও গেছে, কিন্তু ওই মানে শর্ট কভারে ফিল্ডিং করা ইমামুল হক চমৎকার একটা আর কি ডাইভিং ক্যাচে তাকে ফেরান। কিন্তু ওই মানে ক্যাচটা নেওয়ার পর কমেন্ট্রি বক্সে থাকা সুনীল গাভাস্কার আবার ওই ক্যাচটা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন, তিনি বলেন যে ইমামুল হক বলটা গ্র্যাব করার পর নাকি বলটার একটা পার্ট নাকি মাটিতে একটু আর কি টাচ হয়েছিল। তো যাই হোক আম্পায়ার তো ওই জায়গার ডিসিশনে আউটে দিয়ে দিয়েছেন, পরে হয়তো এটা নিয়ে তর্ক বিতর্ক কিছুটা হতে পারে। তো যাই হোক এরপর ওই হার্দিক পান্ডিয়া ক্রিজে এলেন, তিনি একটা বাউন্ডারিও মারলেন শাহিন শাহ আফ্রিদিকে আর কি ডাউন দ্য ট্র্যাকে এসে, কিন্তু ওই শাহিন আফ্রিদির একটা এরপরে ওই ডাউন দ্য লেগের একটা ডেলিভারিতে তিনি ওই গাইড করতে গেছিলেন ফাইন লেগ দিয়ে, কিন্তু এর হালকা একটা খোঁচা লেগে তিনি ওই মোহাম্মদ রিজওয়ানের হাতে ওই জায়গায় ক্যাচ দিয়ে আসেন। তো ওই জায়গায় ভারত চতুর্থ উইকেট হারায়। এরপর আকসার প্যাটেল ক্রিজে আসেন, আকসার প্যাটেল আর বিরাট কোহলি এরপর বাকি রানটা তুলে দিতে আর কোনো রকম ভুল করেননি। তো বিরাট কোহলির এরপর ওই জায়গায় মানে এমন একটা অবস্থা ছিল ভারতের, ওই ভারতের যখন 15 রান প্রয়োজন বিরাট কোহলি তখন সেঞ্চুরি পেতে 14 রান প্রয়োজন, মানে খুবই ক্লোজ একটা ওই জায়গার কি মানে 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 ইকুয়েশন মেলানো ছিল। তো ওই জায়গায় আকসার প্যাটেল খুবই বুদ্ধিমত্তার সাথে তিনি মানে নিজে আর কি খুব বেশি রান না করে জাস্ট যেটুকু প্রয়োজন পড়ছিল একটা আধটা সিঙ্গেল তিনি বের করেছেন, মাত্র 3টা রান তিনি করেছেন ওই বিরাট কোহলিকে স্ট্রাইক দেওয়ার জন্য বেশি করে। তো যাই হোক আমাদের যেটা আর কি সবার প্রার্থনা ছিল 16 হলে আমাদের পূর্ণ হয়েছে, ভারতও জয় পেয়েছে। তো বিরাট কোহলির উইনিং শটেই আর কি ভারত আলটিমেটলি জয়টা পেল। আর ওই লাস্টে যে তিনি যে বাউন্ডারিটা মারলেন ওতেই তিনি ওই 96 থেকে 100তে মানে নিজের সেঞ্চুরিটাও কমপ্লিট করলেন। তো ভারত এই ম্যাচটা জিতে গেল 6 উইকেটের ব্যবধানে, আর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের স্পটটা তারা এক প্রকার কনফার্ম করে ফেললো। আর পাকিস্তানকেও অ্যাট দ্য সেম টাইম এই চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ওঠার রেস থেকে কার্যত তারা এক প্রকার ছিটকেই দিল বলাই চলে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি তাহলে কোনটাকে বলবেন? পাকিস্তান যদি জিততো তাহলে আমি ডেফিনেটলি বলতাম ওই রিজওয়ান আর সাওয়াত সাকিলের 104 রানের পার্টনারশিপটা, কিন্তু যখন তারা জেতেনি তো এটা আর কি কোনোভাবেই টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে না। আপনি বলতে পারেন ওই বিরাট কোহলির 100 রানের মানে অনবদ্য ইনিংসটা, মানে তিনি তো শেষ অবধি ক্রিজে থেকে ভারতকে জেতালেন, এটা টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে। কিংবা বলতে পারেন বিরাট কোহলি আর শুভমান গিলের মধ্যে ওই সেকেন্ড উইকেটে 69 রানের যে পার্টনারশিপটা গড়ে উঠলো ওটাকে আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট বলতে পারেন, কারণ রোহিত শর্মার উইকেটটা ইনিশিয়ালি হারিয়ে যাওয়ার পর এই মানে জুটিটাই কিন্তু ভারতকে ওই একটা শক্ত ভিত দাঁড় করিয়ে দিয়েছিল। এই মানে তারপরে পরেই যদি ভারত একটা উইকেট হারিয়ে ফেলতো 50 রানের মধ্যেই তাহলে কিন্তু ইন্ডিয়াই বেকায়দায় পড়ে যেত। তো বিরাট কোহলি আর শুভমান গিলের 69 রানের জুটিটাও কিন্তু টার্নিং পয়েন্টের দাবিদার হতে পারে। কিংবা বলতে পারেন এর মানে থার্ড উইকেটে কোহলি আর শ্রেয়াস আয়ারের যে 114 রানের পার্টনারশিপ যেটা মূলত ভারতের জয়টা এক প্রকার নিশ্চিত করেছে, সেটাও তো ডেফিনেটলি টার্নিং পয়েন্টের অনেক বড় দাবিদার। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? ওই সাওয়াত সাকিল আর রিজওয়ানের যখন পার্টনারশিপটা গড়ে উঠেছিল তারা মানে রিজওয়ান আউট হওয়ার আগে পর্যন্ত পাকিস্তানের স্কোরটা ছিল 2 উইকেটে 151, খুব ভালো একটা পজিশনে তারা ছিল। কিন্তু রিজওয়ান যখন আউট হয়ে গেলেন তার ঠিক 3 ওভারের মধ্যেই পাকিস্তানের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় অল অফ আ সাডেন 5 উইকেটে 165, মানে 3 ওভারের মধ্যে তারা মাত্র 14 রানের মধ্যেই তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলে। তার মধ্যে সেট হয়ে যাওয়া রিজওয়ানের উইকেট ছিল, সাওয়াত সাকিলের উইকেট ছিল আর ডেঞ্জারাস তাইয়ুব তাহিরের উইকেট।
এই তিনটা আর কি গুরুত্বপূর্ণ উইকেট ওই মাত্র 3 ওভারের মধ্যে 14 রানের ব্যবধানে পাকিস্তান হারিয়ে ফেলার ফলে ওই জায়গায় আর কি পরবর্তীতে তাদের মানে রানটাকে যেভাবে অ্যাক্সিলারেট করা উচিত ছিল, রানের গতিটাকে আরও আর কি বাড়ানোর প্রয়োজন ছিল, তারা সেই কাজটা একেবারেই করতে পারেনি নিচের দিকের ব্যাটাররা গিয়ে। তো আমার কাছে মনে হয় অনেকগুলো টার্নিং পয়েন্টের দাবিদার থাকলেও ওই পাকিস্তান মাঝের 3 ওভারের মধ্যে 14 রানের মধ্যে যে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেললো, ওইটাই আমার কাছে এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?